যে আমার পৌঁছানো এবং অনুষ্ঠানের আগে, সেজন্য আমি সাধারণত কারোর সাথে খুব একটা কথা বলি না। আমি নিজের মনে মগ্ন থাকি যে এবার কিন্তু আমার দর্শকের সঙ্গে কথা বলার কাজ। আগে যখন যে সমস্ত সিনিয়ররা আবৃত্তি করতেন, তাদের কবিতার মধ্যে একটা সুর ছিল। আমি সবার কবিতা, তখন আমরা ক্যাসেটে শুনতাম, সবার কবিতা আমি শুনেছি। কয়েকজন দেখতাম যে তারা একদম কথা বলার মতো কবিতা বলেন। আমি ছন্দটাকে মেনে সেই কবিতাকে কথা বলার মতো করার চেষ্টা করি যে স্ট্যান্ডার্ডে আমি আছি তার থেকে ওপরে উঠবো। আবৃত্তি যে শিল্পীরা ছিলেন, যশস্বী, গৌরী ঘোষ, পার্থ ঘোষ, প্রদীপ ঘোষ, জয়লক্ষ্মী বর্মন, তাদের জেনারেশনের পরে তুমি একটা জেনারেশনে চলছো, তো আবৃত্তির উপস্থাপনের প্যাটার্ন কি বদলেছে? মানে তুমি এটাকে কিভাবে দেখছো? প্যাটার্ন ঠিকঠাক পাল্টায়নি। গৌরী ঘোষ, আমি আপনাদেরকে সবাইকেই বলছি, এখন তো সেই অর্থে রেকর্ড করে রাখা নেই। গৌরী ঘোষ আমার স্ত্রীর পত্র শুনে বলেছিলেন যে এরকম স্ত্রীর পত্র আমি আর জীবনে শুনিনি। সৈয়দ কাউসার জামাল আকাশবাণীতে বলেছিলেন যে 30 বছর আমি এরকম কণ্ঠ পাইনি। এগুলো আমার রেকর্ড করা নেই। গৌরীদি আমাদের মধ্যে নেই। কাউসার জামাল আমাদের সঙ্গে এখনো আছেন। তিনি অবশ্যই আরো দীর্ঘ জীবন যাপন করুন। তিনি আকাশবাণীর প্রোগ্রাম এক্সিকিউটিভ ছিলেন এবং একজন দক্ষ প্রশাসক, এবং তার সঙ্গে তিনি কণ্ঠ চিনতে পারতেন। তিনি আমাদের পরীক্ষা নিয়েছিলেন। তো স্ত্রীর পত্র আমি যেভাবে বলেছি, গৌরীদি যদি মেনে নিতে পারেন, অনেকেই, যেমন কবি প্রণব কুমার মুখোপাধ্যায় সম্ভবত মারা গেছেন, তিনি আমাকে বলতেন যে তোমার মধ্যে আমি গৌরী ঘোষের একটা কোথাও ছোঁয়া পাই। তারপর কেউ বলেছেন তোমার মধ্যে আমি রত্না মিত্রের ছোঁয়া পাই। কিন্তু বর্তমানে আমার একটা নিজস্ব ঘরানাই তৈরি হয়েছে। আমি সমস্ত আবৃত্তি শিল্পীকে প্রণাম জানাই, কারণ আমি দুটো বছরে পুরস্কার দিই। একটা হচ্ছে অবশ্যই আমার ঠাকুরদা স্বাধীনতা সংগ্রামী, আপনাদেরকে বললাম, তার নামে। সেই সমস্ত প্রথিতযশা শিল্পীদের যারা অনেকটাই সিনিয়র, শুধুমাত্র পুরস্কার নয়, একটা আর্থিক, আমার পক্ষে যতটুকু সম্ভব একটা আর্থিক দিকও আমি তুলে ধরি এবং আগামী প্রজন্মকে চেনাতে শিখি যে এরা কিভাবে কবিতা বলেছেন। তো সেটাই আমি তোমার, তাদেরকে তারা চেনে না, এটা একটা খুবই লজ্জার বিষয়। আরেকটা হচ্ছে, আমার বাবা কিছুদিন 2 বছর আগে গত হয়েছেন। আমার বাবাও WBCS অফিসার ছিলেন এবং তার কাছে বসেই আমার আবৃত্তি শেখা। আমার বাবাও যেদিন প্রথম আমার সব আপনজন, আমার একক হয়েছিল শিশির মঞ্চে, অবশ্যই পরিকল্পনায় ছিলেন কেশব রঞ্জন। তো সেবারে আমার বাবা প্রথম আমার এই 3.5 ঘন্টার অনুষ্ঠান আমার বাবা শুনতে গিয়েছিলেন। শ্রোতা মহল থেকে তো আমি ভীষণই প্রশংসিত হয়েছে। সেখানে আসনে কে না ছিলেন তাকে বলবো, প্রদীপ ঘোষও ছিলেন, রজত বন্দ্যোপাধ্যায় ছিলেন। তারা বলেছিলেন যে একটি বিপ্লব হতে চলেছে। এটিও কিন্তু রেকর্ড করা নেই। সেই সময় আমার বাবা বলেছিলেন, সেটা আমার কাছে খুব বড় পুরস্কার, যে আমি আমার মেয়ের মধ্যে সরস্বতী ঠাকুরকে দেখতে পাচ্ছি, দেবী সরস্বতীকে আমি প্রত্যক্ষ করছি। আমার কাছে খুবই আনন্দের বিষয় ছিল, কারণ একটা সময় তারা কখনোই আমি আবৃত্তি নিয়ে এত দূর চলে যাই, খুব ভালো, মানে ভালো না, তারা আমাকে এতটা ভাবতে পারেন যে আমি একদম শুধু কবিতা নিয়েই থাকবো, যেখানে সিনেমা খুব, মানে আমি খুবই এগুলোকে বাদ দিয়ে রাখি আর কি। মলে গিয়ে আনন্দ করা বা কারো বিয়ে বাড়িতে প্রচুর আনন্দ, আমি এইটা পারি না। আমার আনন্দ সেইখানেই হয়, পূজার মণ্ডপে না। আমি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুষ্পাঞ্জলি দিই আমার কবিতা দিয়ে। তিনি যদি নেন ঈশ্বর, তাহলে সেটাই আমার কাছে। সেই জন্য তো তুমি ঈশিতা দাশাধিকারী, এবং তার সঙ্গে সঙ্গে নজরুলের কবিতা, শুধু রবীন্দ্রনাথের কথা বলছি বারবার, নজরুলের কবিতাও আমার ভীষণ প্রিয়। আগামীকাল প্রিয় কবিকে
আমার বলা খুব প্রিয়- শক্ত। রবীন্দ্রনাথ আর নজরুলকে বাদ দিয়েই বলো, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, রবীন্দ্র ওনাদের সবাই তারপর প্রিয়। নজরুল এবং তারপরে আমি বলবো যারা নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমার খুব প্রিয় কবি ছিলেন, কারণ আমি তাকে সামনে থেকে দেখেছি। পূর্ণেন্দু পত্রীয়, আরো বিশেষ বিশেষ কবিদের নাম আমি এই অর্থে বললাম না যে নতুনদের কিছু কথা বলার আমার দরকার আছে, হয়তো কাউকে আমি সুনীল গঙ্গোপাধ্যায় বা শঙ্কর ঘোষের নাম হয়তো আমি এই মুহূর্তে বলছি না, তারা তো সেরাই। আমি বর্তমানে যারা লিখছেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, কাদের হোসেন, বাংলাদেশে যিনি আমাকে অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন সুমান রহমান, আমি তার লেখার মধ্যে আগে সেই দৃপ্ত ব্যাপারটা দেখতাম না, এখন যেটা দেখি যে সত্যিকারের যেন কাব্যিক, যেটা তুমি বলছিলে যে কাব্য হয়ে উঠেছে তার লেখা। আর রামচন্দ্র পাল, বর্তমানে যারা লিখছেন আর কি, এদের কবিতার মধ্যে সত্যি কথায় আরো কারোর নাম হয়তো আমি, মল্লিকা সেনগুপ্ত আছে। মল্লিকা সেনগুপ্ত তো একটু আগে, অবশ্যই আমার ভীষণ ভীষণ প্রিয় কবি। এরকম হয়তো আমি তাদের কবি নিয়ে ভীষণই আলোচনা করি, পড়ি, হয়তো নামটা এই মুহূর্তে বললাম না, কিন্তু তবু জয় গোস্বামী অবশ্যই। আর তার সঙ্গে অবশ্যই আরেকজনের নাম বলতে পারি, শ্যামলকান্তি দাস কবি হিসেবে। আর ছড়া হিসেবে তো অবশ্যই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো তুমি ছড়া। ছড়ার কবিতা বলতে খুব স্বচ্ছন্দ বোধ করো, এটা কিন্তু সত্যি কথা বলতে এই তোমার প্রজন্মে আবৃত্তি শিল্পীদের ভেতরে আমি তোমাকেই রেখেছি, তুমি বেশিরভাগ ছড়ার কবিতা বলো। পরে আবার শুনতে গিয়ে দেখেছি কেউ হয়তো করেছে, সেটা তো করতেই পারে। তো ছড়ার কবিতাকে তুমি এরকম একটা গুরুগম্ভীর পরিবেশের ভেতরে বেছে নিয়ে আসলে কেন? দর্শক মনোরঞ্জনের জন্য, না তোমার ছড়া কবিতা খুব ভালো লাগে বলে? আমি আসলে কবিতা ভালোবাসি, সে যদি ছড়া হয় তো ছড়া, সে যদি কবিতা হয় তো কবিতা। এখন একটা সময় আমাকে দেখো, একটা জায়গাতে উঠতে গেলে, মানে আমি একটা জায়গায় একটা নাম হয়ে উঠতে গেলে, আর সেখানে সেই অর্থে যদি কেউ আমাকে, মানে কনস্ট্যান্ট তো একটা লড়াই থাকেই, সেখানে আমি রবীন্দ্র কবিতা বলেছি যখন, তখন অনেকেই আমাকে বলেছেন যে রবীন্দ্র কবিতা ঈশিতার মতো কেউ বলতে পারে না, অনেকেই বলেছেন। আবার যখন নজরুলের কবিতা বলেছি, তখন অনেকেই আমাকে মেসেজ করেছে, আপনি নজরুলের খুব ভক্ত তাই না? আবার যখন আমি ছন্দের কবিতা বলেছি, তখন অনেকে আমায় বলেছেন ও ছন্দের কবিতাটা বেশি ভালো বলতে পারে, সে আমার রবীন্দ্র কবিতা শোনেনি, সে মেনে নিতে পারেনি। এই লড়াইগুলো আমাকে লড়তে হয়েছে। আর যদি একদম পুরো মিডিয়া থেকে আমি আসতাম, তাহলে হয়তো এই লড়াইগুলো লড়তে হতো না। তবু আমাদের সঙ্গে যারা আবৃত্তি করেছেন, একই সঙ্গে আমরা যারা শুরু করেছি, তারা কিন্তু আমায় ভীষণই ভালোবাসেন, একটা সম্মান করেন, তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ডাকেন। আমার যারা সিনিয়র, মানে কিছুটা সিনিয়র এবং আমার সমসাময়িক যারা, তারা অনুষ্ঠান করলে, এবং যারা আমার থেকে একটু জুনিয়র, তারাও আমাকে অনুষ্ঠানে ডাকেন। এবং না ডাকলেও আমি এখন সত্যি কথা যে শেখানোর দিকে খুব মন দিয়েছি। আর সিলেক্টিভ কিছু অনুষ্ঠান যেখানে আমি কিছু দিতে পারবো মানুষকে, সত্যিকারের আবৃত্তি কি বোঝাতে পারবো, সেই সুযোগটা যারা আমাকে দিচ্ছেন, সেইখানে আমি যাচ্ছি। আর কিছু বন্ধুত্বের খাতিরে তো যেতেই হয়। আবৃত্তি কেন, গান নাচ সবই শেখে, তার জন্য আমরা দেখি কতগুলো রিয়েলিটি শো তৈরি হয়েছে। তো আবৃত্তির কোনো রিয়েলিটি শো আমরা এখনো পাইনি। আবৃত্তির একটি রিয়েলিটি শো দর্শক বা শ্রোতার উদ্দেশ্যে জানাচ্ছি, একটি হয়েছিল, সেটি মানে কোন চ্যানেলে আসার আগেই যারা স্পন্সর করেছিলেন, তারা কোনোভাবে তাদেরকে মানে অ্যারেস্ট করা হয় কোনো কাজে। সেই চ্যানেলটিতে বিচারক হিসেবে আমি ছিলাম, সেখানে প্রচুর ছোটদের এবং বড়দের কবিতা আমি শুনেছিলাম। সেটি রেকর্ডেড হয়ে গিয়েছিল। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি এসেছিলেন, তিনি আমাদের যেদিন ফাইনাল ছিল, তিনি মুখ্য জাজ হিসেবে এসেছিলেন। সেখানে ছিলেন জগন্নাথ বসু, কাজল সুর, সতীনাথ মুখোপাধ্যায় এবং আমি সেখানে ছিলাম। তো তিনি আমার কথা বলার দৃশ্যটা দেখে ভীষণই খুশি হয়েছিলেন, বলেছিলেন আমি একজন অদ্ভুত একজন আবৃত্তি শিল্পীকে দেখছি, এত সুন্দর বিশ্লেষণ করে দিচ্ছে ছোটদেরকে, আমার খুব ভালো লাগছে। তো এই অনুষ্ঠানটি কিন্তু কোনো চ্যানেলে আসার কথা ছিল, কিন্তু সেটি চ্যানেলে আসেনি। তারপরে বোধহয় সেরকম কেউ হলে আবৃত্তি শিল্পী উঠে আসবে, মানে দর্শকের সামনে যারা উঠে আসবে, মানে
যেমন তুমি একটা প্রজন্ম বয়ে চলেছো, আগে একটা প্রজন্ম আবৃত্তি করেছে, এবার অনেক রিয়েলিটি শো থেকে যেমন গানের শিল্পী উঠে এসছে, এই যে কিছুক্ষণ আমার উত্তরের মধ্যে সেই প্রশ্নটা লুকিয়ে রয়েছে। এরকম কেউ ভাবতেই পারছেন না যে কবিতা যেভাবে গান হচ্ছে মানুষ বসে বসে শুনছে, এবং কবিতা হবে আর মানুষ বসে বসে শুনবে, সেই মানে একটা বিরাট একটা পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন সেটা কেউ আনতে পারছেন না। এরকম যদি কেউ আনে, আবার এটা হয়েছিল, আচ্ছা বেশ 10 বছর আগে হয়েছিল, আবারও যদি কেউ আনেন, তাহলে নিশ্চয়ই মানুষ হচ্ছে সবসময় কি যে জিনিসটা শেখে সেটা মানুষকে শোনাতে চায়। তাই তো তার আরো ভালো হয় যদি কারোর কাছ থেকে প্রশংসা পায়, তাহলে তার আরো উৎসাহ বাড়ে। সেটাই বলছি, রিয়েলিটি সেটা হলে তো নিশ্চয়ই খুবই ভালো হবে। এরকম অনুষ্ঠান হলে তুমি আমি ঈশিতাদিকে আবার দেখতে পাবো, এটা আশা রাখি। এরকম কোনো রিয়েলিটি শো হোক এবং সেখানে ঈশিতা দাস অধিকারী জাজ হয়ে বসে থাকুক, এই আশা তো আমাদের সব শ্রোতাদের থাকবেই। কারণ তোমাকে যেভাবে সৌভাগ্য আমার হবে কিনা আমি জানি না, নিশ্চয়ই দিদি হবে, কেন হবে না? তুমি এতদিন ধরে এত কিছু শিখিয়ে আসছো, এত বড় বড় অনুষ্ঠান করলে, এত প্রাপ্তি। না, আমার সাথে একটু জনসংযোগটা কম আছে সকলের। আমি একটু সত্যি কথাই যে মানুষের সাথে কথা বলতে ভালোবাসি, কিন্তু নিজে থেকে জনসংযোগটা করি না। আমার মনে হয় যে আসল যে যোগ্য শিল্পী হবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাবে, সেটা এখন আর হয় না সেই অর্থে। এখন যোগাযোগটা একটা বড় বিষয়, এটা তো নিশ্চয়ই মানবে। নিজেও আবৃত্তির সঙ্গে তুমি রয়েছো, যে কখনোই নতুনকে সুযোগ কেউ দেয় না। তোমরা কি সুযোগ পাও যে নতুনদেরকে হ্যাঁ এ ভালো বলে তাই একে আমি সুযোগ দিলাম? এই যে এই বিপ্লবটা কি কেউ করেন? আমার তো মনে হয় না। তারা বড়দেরকেই আবার নতুন করে প্রতিষ্ঠা করেন, আর ছোটদেরকে তারা ভাবেন যে তারা চিরকালই একটা বড় বার্তা দিচ্ছ তুমি, যে রাস্তা করে আমি করতে চেয়েছি পরবর্তী প্রজন্মে যারা ভালো করছে, তারা যে ভালো করে, আমার যতটুকু শক্তি আমার শব্দতীর্থের মঞ্চে তারা উঠে আসুক। আমি এরকম অনেক হ্যাঁ এরকম আমি অনেককে সুযোগ দিয়েছি, তারা কবিতা বলে লোকের কাছে প্রশংসিত হয়েছে, অন্য জায়গায় তারা আমন্ত্রিত হয়েছে, এবং সেখানে আবৃত্তি থেকে তারা যে অর্থ উপার্জন করেছে, এটা আমার কাছে ভীষণ আনন্দের। আর আমার কাজটা তো খুব খুব বেশি দিনের নয়, আর আমার প্রতি বিশ্বাস রাখার মানুষের কতজন রয়েছেন আমি জানি না। আগে কিন্তু আমি এই সমস্ত অনুষ্ঠান করার জন্য স্পন্সর পেতাম, আবৃত্তির অনুষ্ঠানের জন্য স্পন্সর পাওয়া যেত। এখন যেহেতু আপনাদের সঙ্গে বা মানুষের সাথে কিছু আমি জনসংযোগ কমিয়ে দিয়েছি, স্পন্সরের জন্য দরবারে দরবারে ঢোকার আমার আর মানে যাওয়ার আর সময় নেই। সেখানে আমি চেষ্টা করি যে পারিশ্রমিক তারা আমাকে দেয়, সেই পারিশ্রমিকটাই আমি তাদের জন্য খরচ করি। এটা অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করে, তার মঞ্চ থাকে, তার আবহ থাকে, তার মঞ্চ এত সুন্দর হয় যে ভাবা যায় না। প্রত্যেকটা হচ্ছে মানে, তার একটা নির্দিষ্ট মানে রয়েছে, এবং একজন বিশেষ ব্যক্তি বা কয়েকজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানাই। সেই আমন্ত্রণে তারা অবশ্যই সাড়া দিয়েছেন, ভালো ভালো শিল্পীরা, এবং আগামী দিনেও সেই কাজটি আমি করে যাব, যাতে বড় কবিতা, ছোট কবিতা, যে কোনো কবিতা, একসঙ্গে কবিতা, সমবেত কবিতা, সম্মেলক কবিতা, সমস্ত কিছু তারা যেন দৃঢ়ভাবে করতে পারে। এবং সেই সুযোগটার জন্য আমি তাদের কাছে কখনো বিনিময় বিষয়টাকে আমি আনি না। আমার মনে হয় এরকম কয়েকজন যদি থাকেন, তাহলে নতুনরা যারা ভালো করছে, সুযোগ পাচ্ছেন না, তাদেরকে কিন্তু সেই অর্থে দেখা হচ্ছে না। আমি কিন্তু এটা খুব দৃঢ়তার সাথে বলছি, খুব কম মানুষই আছেন যে তাদেরকে এগিয়ে দেন। আমাকে কিন্তু এগিয়ে দিয়েছিলেন কয়েকজন, সে সময় আমরা পেয়েছি। সেই উদারতাটাই তো কমে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এখন বর্তমানে আমি দেখছি না উদারতাটা কমে যাচ্ছে, এগিয়ে যাচ্ছেন বলে। যাই হোক, আমাদের ঈশিতাদি সেটা ভাবছে যে আমি আমার পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব, তার জন্য অনেক কিছু বলেও দিলেন, অনেক অবশ্যই হাসি ফোটাতে তো ভালো লাগে।